অবশেষে পুতিনের কাছে এলো বিজয়ের খবর, যে খবর পাওয়ার জন্য হয়তো বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। যে বিজয়ে রাশিয়া আরও এগিয়ে যাবে ইউক্রেনে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে। পোক্রোভস্ক কি অবশেষে বিজয় করেই ফেলল রাশিয়া? রাশিয়া ইউক্রেন যুদ্ধে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল পোক্রোভস্ক। রাশিয়া পোক্রোভস্ক দখল করবে আর ইউক্রেন দখল ছাড়বে না, এমনটাই যখন পরিস্থিতি, তখন যুদ্ধের বাজারে শোনা গেল নতুন খবর, যা বদলে দিয়েছে পুরো যুদ্ধের সমীকরণ। খানিকটা বিতর্ক থাকলেও এই তথ্য যদি সত্যি হয়ে থাকে, তবে কূটনীতির টেবিলে দৌড়াদৌড়ির যুক্তরাষ্ট্রের যে মিছে প্রচেষ্টা, সেটি বোধহয় আর ধোপে টিকবে না। চলুন বিস্তারিত জানা যাক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি দেশটির একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করেন। এ সময় শীর্ষ কমান্ডারদের কাছ থেকে রুশ বাহিনীর পোক্রোভস্ক ও ভোভচানস্ক শহর দখলের খবর শোনেন তিনি। সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন। পেসকভকে উদ্ধৃত করে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ দোনেস্ক অঞ্চলের পোক্রোভস্ক আর খার্কিভ অঞ্চলের ভোভচানস্ক শহর মুক্ত করার এবং অন্য সেক্টরগুলোয় সেনাদের অন্যান্য আক্রমণাত্মক পদক্ষেপের ফলাফল সম্পর্কে সর্বাধিনায়ক ভ্লাদিমির পুতিনকে রিপোর্ট করেছেন। তবে এ বিষয়ে ইউক্রেন একেবারেই নীরব। দেশটির কর্মকর্তারা এই দুই শহরের কোনোটি রুশদের হাতে চলে যাওয়ার কথা স্বীকার করেননি। পোক্রোভস্ক শহর দখল করা ছিল মস্কোর একটি কৌশলগত লক্ষ্য। পোক্রোভস্ক তেমন বড় না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর, কারণ এই শহরের মাঝ দিয়েই সড়ক ও রেলপথে ওই অঞ্চলের সঙ্গে সংযুক্ত অন্যান্য সামরিক ঘাঁটির মালামাল সরবরাহ হয়ে থাকে। পোক্রোভস্ক বিজয়কে অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিজয়ের মধ্য দিয়ে রুশ সামরিক বাহিনী ইউক্রেনে তাদের আক্রমণাত্মক অভিযানকে আরও এগিয়ে নিতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি। তার ভাষায়, এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা সবাই বুঝি এটা কতটা গুরুত্বপূর্ণ। এটি ইউক্রেনে আমাদের বিশেষ সামরিক অভিযানের শুরুর দিকে ঠিক করা কাজগুলোর সমাধানে সামনে এগিয়ে যাওয়াটা নিশ্চিত করবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। পুতিন বলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং বিশেষ অভিযানের কাজগুলো চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনী কার্যত এগিয়ে যাচ্ছে বিজয়ের দিকেই। ইউক্রেন কি সত্যি নিজের ভূখণ্ড হারাতে চলেছে? এই পরাজয়ের পেছনে কি একমাত্র দায়ী যুক্তরাষ্ট্র? ইউক্রেনের কোন অঞ্চলগুলো দখল করতে চায় রাশিয়া? জানা গেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে ২৮ দফার প্রস্তুতি নিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু কি আছে সেই পরিকল্পনাতে? ইউক্রেন কি মানবে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত? রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে হন্যে হয়ে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাধানের পথ হিসেবে এরই মধ্যে ২৮ দফার একটি পরিকল্পনাও প্রস্তুত করেছে হোয়াইট হাউস, যেগুলো নিয়ে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মাঝে আলোচনাও করেছে যুক্তরাষ্ট্র। যদিও কিয়েভের অভিযোগ, খসড়া প্রস্তাবটি তৈরিতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফকে সাহায্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ, যার ফলে ২৮ দফার এই পরিকল্পনাটি একপাক্ষিক হয়েছে বলেও অভিযোগ ইউক্রেনের। তাহলে কি প্রস্তাবগুলো ইউক্রেনের বিপক্ষে যাচ্ছে? ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তরের প্রস্তাব এসেছে ওই ২৮ দফার পরিকল্পনাতে, যার মধ্যে রয়েছে ক্রিমিয়া, লুহান্স এবং দোনেস্কের সম্পূর্ণ অংশ রাশিয়ার কাছে হস্তান্তরের বিষয়টি। যদিও এই অঞ্চলগুলোর প্রায় ৩ ভাগের ১ ভাগ অংশই এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। ১ ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মানবেন তো এই শর্ত? বহুদিন আগেই জেলেনস্কির কাছে একই প্রস্তাব পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জানান এটি তার রাষ্ট্রীয় নীতির পরিপন্থী।
এদিকে শান্তি চুক্তির পরও রাশিয়া আবার ইউক্রেনে আক্রমণ চালালে তা সিদ্ধান্তমূলকভাবেই মোকাবিলা করার কথা ২৮ দফার পরিকল্পনাতে থাকলেও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ঠিক কী হবে সে সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, যার ফলে বিষয়টিকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র নিজের ফায়দার জন্যই ইউক্রেনের পরাজয় ডেকে আনছে। শান্তি চুক্তির এই পরিকল্পনার আরেকটি দিক হল পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাবে না ইউক্রেন, তবে ইউরোপীয় ইউনিয়নে যোগদানে যোগ্য বলে বিবেচিত হবে প্রেসিডেন্ট জেলেনস্কির দেশটি। এছাড়াও ইউক্রেনের বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রাশিয়ার সাথে শান্তি চুক্তির ১০০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করারও কথা বলা হয়েছে সেই পরিকল্পনায়। পাশাপাশি ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের আকার ৮,৮০,০০০ থেকে নামিয়ে তা ৬ লাখে নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এক পাশে ধ্বংসস্তূপ আর অন্য পাশে লাল গালিচা। যুদ্ধের ধ্বংসেও থামল না ভালোবাসা। গাজায় ৫৪ যুগলের একসাথে বিয়ে। ধ্বংসস্তূপের মাঝেও ভালোবাসা জ্বলে উঠতে পারে। গাজার খান ইউনিসে ঠিক এভাবেই দেখা মিলল সেই খুশি, আলো আর হাজার হাজার মানুষের আনন্দ। ২রা ডিসেম্বর গাজায় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, একসাথে ৫৪ যুগলের গণবিয়ে। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপের মাঝ দিয়ে হাত ধরে হেঁটে যাচ্ছে একের পর এক যুগল, যাদের পরনে বিয়ের পোশাক। গত ২ বছরে ইসরায়েলের ধ্বংসযজ্ঞে শেষ হয়ে গেছে পুরো গাজা। খাবার নেই, থাকার জায়গা নেই, এমন এক মানবেতর জীবন ধারণ করছে পুরো গাজাবাসী। এরই মাঝে এই গণবিয়ে, আর সেই খুশিতেই যেন আনন্দে মেতে উঠেছে পুরো প্যালেস্টাইন। গাজার এক পপুলার ফ্রন্ট লিডার মাহির মেজহার বলেন, গতকাল আমরা যুদ্ধের ধ্বংসের মধ্যে ছিলাম, আজ আমাদের মানুষ আনন্দ করছে, হাসছে, শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে। এই বিয়ে প্রমাণ করছে আমাদের মানুষ সুখ পাওয়ার অধিকার রাখে। ফিলিস্তিনি সংস্কৃতিতে বিবাহ খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব, যেখানে বিশাল পরিবার মিলে কয়েকদিন ধরে নাচ গান হয় এবং প্রচুর খাওয়া দাওয়া করা হয়। তবে গত ২ বছরের আগ্রাসনে বন্ধ ছিল এসব আয়োজন। এদিকে এই আয়োজন বাস্তব হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল ফারিস আল শাহিম উদ্যোগের মাধ্যমে। নাচ গান, পতাকা উড়ানো, সবকিছু মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশে দেখা যায় গাজাবাসীদের। আমরা আজ খুব খুশি। যুদ্ধ, ধ্বংস আর প্রিয়জন হারানোর পরও আজ আমাদের সন্তানেরা হাসছে। এই বিয়ে আমাদের সবাইকে বড় আনন্দ দিয়েছে। ধ্বংসস্তূপের মাঝেও জীবন চলতে থাকে। এই গণবিয়ে শুধু প্রেমের নয়, মানুষের ধৈর্য, ভালোবাসা আর জীবনের প্রতি আকাঙ্ক্ষার উদযাপন। খান ইউনিসে ৫৪ যুগল দেখালো ভালোবাসা সবসময় পথ খুঁজে নেয়, এমনকি কঠিনতম পরিস্থিতিতেও। যুদ্ধের মাঝে আনন্দের এই মুহূর্ত মনে করিয়ে দিচ্ছে জীবন, প্রেম আর হাসি কখনো থামে না। ভালোবাসা সবসময় পথ খুঁজে নেয়। এ কেমন চমক দেখালো ইরান! দেশটি কি সত্যি স্মরণের দিক থেকে বিশ্বের পরবর্তী সুপার পাওয়ার হতে চলেছে? এই খনি কি ইরানের ক্ষমতা বৃদ্ধি করবে? জানা গেছে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পেয়েছে ইরানের সরকার। কোথায় রয়েছে সেই খনি আর কতগুলোই বা স্বর্ণ গচ্ছিত আছে এতে? চলুন জেনে নেই। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নানান ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান, যার কারণে মার্কিন ডলার ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সরাসরি ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিতে হিমশিম খাচ্ছে তেহরান। কিন্তু এত বাধার মধ্যেও সাফল্য অর্জন করেই চলেছে ইরান। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ খোরাসানে সম্প্রতি নতুন একটি স্বর্ণের খনির সন্ধান পেয়েছে ইরানের খনি ও বাণিজ্য মন্ত্রণালয়। সাদান নামে স্বর্ণের এই খনিটিকে এরই মধ্যে ইরানের বৃহৎ সোনার মজুদে অন্তর্ভুক্ত করেছে দেশটির সরকার। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। জানা গেছে নতুন এই খনিতে প্রায় ৬১ মিলিয়ন টন স্বর্ণের শিরার সন্ধান পেয়েছে সাদান কর্তৃপক্ষ, যার মধ্যে ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে। তুলনামূলক সহজেও উত্তোলনযোগ্য অক্সাইড আকরিককে দেশটির খনি শিল্পের জন্য বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে। যদিও ইরান
জাতীয় স্বর্ণ মজুদের সুনির্দিষ্ট পরিমাণ এর আগে কখনোই প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ কেনার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় স্বর্ণ মজুদ বৃদ্ধি ইরানের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ইরানে বর্তমানে 15টি স্বর্ণ খনি রয়েছে। এর মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলের জারশোরান খনি সবচেয়ে বড়। বিশ্লেষকরা বলছেন, নতুন এই স্বর্ণের খনির সন্ধান পাওয়ায় ইরানের বর্তমান স্থবির অর্থনীতিতে গতি ফিরবে। সেই সাথে বিশ্ববাজারেও ব্যাপক ইতিবাচক প্রভাব পড়তে পারে। ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত আছি। শান্তির টেবিলে আলোচনার আগে পুতিনের এই কঠোর হুঁশিয়ারি কি ইউরোপকে নতুন যুদ্ধ সংকেত দিল? ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করতে মস্কোয় উপস্থিত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। সন্ধ্যা বয়ে গেল, কিন্তু পুতিনের দরজা খুলল না। বৈঠক তখনও হয়নি। আর ঠিক সেই সময়েই রুশ প্রেসিডেন্ট ছুড়ে দিলেন এক চরম বার্তা। ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত। বিবিসির খবরে উঠে এসেছে এই অস্বস্তিকর কূটনৈতিক দৃশ্যপট। সম্প্রতি মস্কোর এক বিনিয়োগ ফোরামে প্রথমে অর্থনীতি, মুদ্রাস্ফীতি, ব্যাংকিং খাত সবকিছু নিয়েই স্বাভাবিক ভাষণ দিলেন পুতিন। কিন্তু প্রশ্নোত্তরে আলোচনার মোড় ঘুরল ইউক্রেন যুদ্ধে ইউরোপের ভূমিকার দিকে। সেখানে পুতিন অভিযোগ করলেন ইউরোপ নিজেই শান্তির প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছে, বরং যুক্তরাষ্ট্রের উদ্যোগে বাধা দিচ্ছে। তারপরেই এলো সেই হুমকি, আমরা ইউরোপের সঙ্গে লড়াই চাই না, কিন্তু যদি ইউরোপ লড়াই করতে চায় আমরা এখনই প্রস্তুত। ইউরোপ যে যুদ্ধবিরতির শর্ত দিচ্ছে তা গ্রহণযোগ্য নয়। এই অবস্থান নিয়ে পুতিন যেন স্পষ্ট করে দিলেন রাশিয়া চাপের মুখে পিছু হটবে না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনার আগে ইউরোপকে উদ্দেশ্য করে এটি এক তীক্ষ্ণ রাজনৈতিক বার্তা, এবং এতে উইটকফ পুতিন বৈঠকের ফলাফলের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এই কঠোর ভাষার মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুললেন ভিন্ন সুর। ডাবলিন সফরে তিনি বললেন, এখন আগের যে কোনো সময়ের চেয়ে যুদ্ধ শেষ করার সুযোগ বেশি। মস্কোর আলোচনার ফল কি দাঁড়ায় সেই বার্তা এখন মার্কিনদের কাছ থেকে সরাসরি জানতে চান তিনি। ট্রাম্পের সঙ্গে বৈঠকেও তিনি প্রস্তুত, তবে সেটি নির্ভর করবে পুতিন আর উইটকফের আলোচনার ওপর। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেন, চারদিকের চার চাপ। এর মাঝখান থেকে কি আদৌ বেরিয়ে আসবে কোনো শান্তিপথ, নাকি পুতিনের হুঁশিয়ারি নতুন করে উস্কে দেবে যুদ্ধের আগুন? রুশ বাহিনী সবদিকেই অগ্রসর হচ্ছে। আত্মবিশ্বাসের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই কথার মাঝেই যেন পাওয়া গেল এক বিশেষ বার্তা। তবে কি ইউক্রেনের আরও অঞ্চল দখলের দিকে এগোচ্ছে রুশ সামরিক বাহিনী? পোক্রোভস্ক কি সত্যি রাশিয়ার হাতে, নাকি ইউক্রেনের নীরবতার আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো সমীকরণ? পূর্ব ইউক্রেনের যুদ্ধমুখর আকাশে যখন ধুলোর ঝড় ঠেকাতে ব্যস্ত দুপক্ষ, তখনই পোক্রোভস্ক ঘিরে জন্ম নিয়েছে নতুন আলোড়ন। রাশিয়া দাবি করছে তারা পোক্রোভস্ক আর ভোভচানস্ক দুটিই দখলে নিয়েছে, আর সেই খবর প্রেসিডেন্ট পুতিনকে জানানো হয়েছে সামরিক কমান্ড পোস্টেই। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের ভাষ্য অনুযায়ী চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ নিজ হাতে তুলে ধরেছেন এই অগ্রগতির রিপোর্ট। কিন্তু বিপরীত দিকটা নীরব। ইউক্রেন এখনো পর্যন্ত একবারও স্বীকার করেনি শহর দুটির পতনের খবর। মস্কোর কাছে পোক্রোভস্কের মূল্য কি? শহরটি বড় না হলেও যুদ্ধের লজিস্টিক শিরায় এটি যেন এক অনিবার্য ধমনী। রেল আর সড়ক পথে অস্ত্র, রসদ, মানববল পৌঁছে যায় দোনেস্ক অঞ্চলের নানা সামরিক ঘাঁটিতে। যুদ্ধের আগে যেখানে বাস করতেন প্রায় 60,000 মানুষ, সেই শহরটিকে কৌশলগত বিজয় বলে আখ্যা দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। তার ভাষায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, এবং এই অগ্রগতি রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলোর দিকে আরও মসৃণ পথ খুলে দিচ্ছে।
শব্দযুদ্ধে স্পষ্ট রাশিয়া বলছে তারা আত্মবিশ্বাসী, তাদের সেনারা এগোচ্ছে বিজয়ের দিকেই। কিন্তু ইউক্রেন বলছে যুদ্ধ শেষ হয়নি, তাদের বাহিনী এখনো লড়ছে পোক্রোভস্কের রাস্তায় গলিতে। সত্যি কি কেউই নিশ্চিত নয়। রয়টার্সও মেলে ধরতে পারেনি কোনো স্বাধীন প্রমাণ। যাই হোক, যদি শহরটির পতন সত্যি হয়ে থাকে তবে তার তাৎপর্য বিশাল। কারণ পোক্রোভস্ক দখল মানেই দোনেস্কের আরও উত্তরে থাকা ইউক্রেনের দুই গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক রুশ বাহিনীর নাগালের আরও কাছে চলে যাওয়া। লুহানস্ক প্রায়ই রাশিয়ার নিয়ন্ত্রণে। দোনেস্কের এই নতুন অগ্রগতির মানে দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণের স্বপ্ন আরও বাস্তবের দিকে এগিয়ে যাওয়া। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। জটিলতা বাড়িয়েছে সময়টা। ঠিক যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ শুরু করেছে, কূটনীতির খুঁটি নড়বড়ে হয়ে পড়বে কি এই নতুন দাবিতে? রাশিয়ার সেন্ট্রাল গ্রুপ কমান্ডার ভ্যালেরি সোলোতচুকের দাবি, পোক্রোভস্ক ও মিরনোরাদে এখন চলছে শত্রু নির্মূল অভিযান। আটকে আছে 2000-এর মতো ইউক্রেনীয় সেনা। খার্কিভের ভবজানস্কো নাকি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে, যদিও সেসব নিয়েই মুখে কুলুপ ইউক্রেনের। শেষে প্রশ্নটা আবার ফিরে আসে, দাবিগুলো কি বাস্তবের প্রতিচ্ছবি নাকি যুদ্ধের কুয়াশায় তৈরি নতুন বিভ্রম? যাই হোক, দনবাস ঘিরে রাশিয়ার চাপ বাড়ছে আর উত্তপ্ত সীমান্তের উপর ছায়া ফেলছে সম্ভাব্য নতুন অগ্রযাত্রার ইঙ্গিত। পোক্রোভস্কের পতন যদি সত্যি ঘটে থাকে, তবে কি রুশ বাহিনী সত্যি এগোচ্ছে বিজয়ের দিকেই, নাকি যুদ্ধের এই অধ্যায়ে আরও উল্টো প্রতিশোধ বাকি আছে?